3 দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বৈঠক করেছেন প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সহ সরকারের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে। সফরকালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রতি বছর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক আয়োজনের সিদ্ধান্ত হয়েছে দুই দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনে। এছাড়া দুই দেশের পক্ষ থেকে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, যৌথ উৎপাদন ও রোহিঙ্গা সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করার আশাবাদও এসেছে। সেক্ষেত্রে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের তাৎপর্য কি, এর থেকে বাংলাদেশ আসলে কি পেল, এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হুমায়ুন কবির। জনাব হুমায়ুন কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমি শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশ আসলে সম্প্রতি বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী তিনি জাতিসংঘের যে সাধারণ পরিষদ সেটার সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, এর পরপরই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর, কোনো কানেকশন দেখেন কিনা? না, আমি সেটাকে সেভাবে কানেকশন দেখি না, এটা কাকতালীয় হতে পারে। কিন্তু আমার মনে হয় যে তুরস্কের সাথে গত বেশ কিছুদিন ধরেই আমাদের সম্পর্ক গতি লাভ করেছে, এটুকু আমি বলতে পারি। খানিকটা বিস্তারিত হচ্ছে, বিশেষ করে সামরিক সহযোগিতার জায়গাটাতে আমরা গত বেশ কয়েক মাস ধরেই কিন্তু শুনছি যে আমরা তাদের কাছ থেকে বিভিন্ন সামরিক সরঞ্জাম কিনবো, তারা সামরিক খাতে আমাদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা দেবে, এবং দুদেশের অর্থনৈতিক সম্পর্ক বা যোগাযোগটাকে বাড়াবার জন্য আমরা দুপক্ষই সক্রিয়ভাবে কাজ করব। আর আরেকটা যে বিষয়, রোহিঙ্গা বিষয়, এটা নিয়ে আমরা তো অনেক কথা বলি আজকাল। এই রোহিঙ্গা বিষয়টা কিন্তু 2017 সালে যখন রোহিঙ্গারা বাংলাদেশে এসেছিল, তখন কিন্তু তুরস্ক মেডিকেল টিম পাঠিয়ে সেখানে সহযোগিতা দিয়েছিল। তো কাজেই রোহিঙ্গা বিষয়ে তুরস্কের সহযোগিতাটা এটা অনেকদিন ধরেই চলছে এবং তারা আমাদেরকে সহায়তা করছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। তো কাজেই আমার কাছে নতুন যে বিষয়টা সেটা হচ্ছে যে এই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ফিদান আসলেন, 3 দিন ধরে তিনি বাংলাদেশে থাকলেন এবং বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও তিনি মিটিং করেছেন এবং বিভিন্ন দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট জায়গাগুলো নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছেন তাদের সাথে কথাবার্তা বলেছেন। দৃশ্যমানতার দিক থেকে যদি আপনি বলেন তাহলে এটা বেশ ভালো একটা আমি বলবো যে প্রোফাইল বা ভালো একটা দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। সাবস্টেন্সের দিক থেকে যদি যাই তাহলে আমি দেখতে পাচ্ছি যে দুই দেশের মধ্যেই বিশেষ করে সামরিক এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির জায়গাটাতেও কিন্তু বেশ অগ্রগতি হয়েছে। কাঠামোগত একটা জায়গায় আপনি যেমনটা বলছিলেন, এটা আমার কাছে মনে হয় একটা অগ্রগতি। দুই দেশ পররাষ্ট্র এবং প্রতিরক্ষা বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে বা নিয়মিতভাবে বসবে, এটা একটা সম্পর্কের কাঠামো তৈরি হয়েছে এবং এই কাঠামোটা আগামী দিনে সম্পর্কটাকে আরো শক্তিশালী করার কাজে সহযোগিতা করবে আপনি বলছেন। তো সেক্ষেত্রে আসলে এই প্রতিরক্ষা খাতে আসলে কি ধরনের সহায়তার বিষয়টি আসতে পারে আপনার কাছে মনে হয়? এই ব্যাপারে তো বাইরে থেকে বলা খুব কঠিন, কিন্তু আমরা যেটুকু জানি যে বাংলাদেশ তার সামরিক সক্ষমতাটা বাড়াতে চাচ্ছে এবং সেক্ষেত্রে তুরস্কের মতো দেশ নিশ্চিতভাবেই আমাদেরকে সহায়তা করতে পারে। এবং বিশেষ করে আজকাল ড্রোন প্রযুক্তি নিয়ে সারা পৃথিবীতে আলাপ আলোচনা হচ্ছে। ইরান এবং ইউক্রেন যুদ্ধে ড্রোনের বা আনম্যান্ড এরিয়াল ভেহিকল যেটাকে বলা হয়, সেটার প্রযুক্তি এবং তার যুদ্ধক্ষেত্রে এই বিষয়গুলোর ব্যাপক ব্যবহার আমরা লক্ষ্য করছি। তো সেই দিক থেকে আমার মনে হয় যে তুরস্ক এবং বাংলাদেশ এই জায়গাটাতে কাজ করতে পারে, কারণ আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটা এখনো পর্যন্ত সেই অর্থে শক্তিশালী নয়। তো কাজে এটা কম অর্থ ব্যয়ে এই জায়গাটাতে যদি বেশি উপযোগিতা পাওয়ার কোনো সুযোগ থাকে, সেক্ষেত্রে তুরস্ক একটা আমাদের সহযোগী হতে পারে বলে আমি মনে করছি। এছাড়াও আমাদের বিভিন্ন ক্ষেত্রে অভ্যন্তরীণ সক্ষমতা বাড়াবার জন্যও একটা প্রচেষ্টা আছে। আমি মনে করি তুরস্ক সেই ক্ষেত্রে আমাদেরকে সহায়তা দিতে পারে। তুরস্কের কাছ থেকে এই সামরিক সহায়তা নেওয়া, সেটা আবার অন্য দেশের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে কি? এখন সে ধরনের সংখ্যা কি রয়েছে?
সেটা তো মানে খুশি অখুশি এটা তো থাকতেই পারে, কিন্তু আমরা এখন পৃথিবীর যে বাস্তবতা, সেই বাস্তবতায় একটা জিনিস, আমি আর বড় জায়গায় গেলাম না, ছোটভাবে যদি বলি, এখন আপনার নিজের শক্তির উপরই দাঁড়াতে হবে। এটাই বাস্তবতা, এবং আপনার সক্ষমতাই নির্ধারণ করবে আপনি নিজেকে কতটা সুরক্ষা দিতে পারবেন তার উপর। তো কাজেই সেই ক্ষেত্রে আমার ধারণা যে বাংলাদেশের আশপাশে তো আমরা তো চ্যালেঞ্জে আছি, এটা তো সত্যি কথা। দক্ষিণ এশিয়াতে বিভিন্ন যে পরিবেশগুলো আছে আমরা যেটা দেখছি, সেখানে পাতাবরফটা যে খুব ইতিবাচক তা তো নয়। তো কাজে চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করার জন্য আমাদের দিক থেকে আমাদের সক্ষমতা বাড়াবার আমি কোনো বিকল্প দেখি না, এবং সেই ক্ষেত্রে আমরা যে কোনো জায়গা থেকেই সহায়তা পাই, যাদের সাথেই আমাদের আগামী দিনের প্রয়োজনকে সামনে রেখে সহযোগিতা সুযোগ আছে, সে জায়গায় আমরা কাজ করব। আর আজকাল তো কোনো আর অ্যালাইজ গ্রুপস এরকম নাই, সারা পৃথিবীতে এখন খুব বেশি ডাইলুটেড হয়ে গেছে সম্পর্কটা। কাজে সেই প্রেক্ষাপটে এখন এটাকে বলা হয় মাল্টি অ্যালাইনমেন্ট বলা হয়, বা আমার প্রয়োজনে যার সাথেই যে রকম সম্পর্ক রাখার প্রয়োজন, সেই ধারণাটাও কিন্তু বেশ আলোচিত হচ্ছে। তো সেই বিবেচনায় আমি মনে করি যে তো আমার যেটা প্রয়োজন সেই প্রয়োজনের প্রেক্ষিতে আমি সেটা করব, এবং আমি মনে করব যে তুরস্ক বাংলাদেশ সম্পর্ক নিয়ে অন্যদের খুব মন খারাপ হওয়ার খুব একটা কারণ নাই। তার কারণ তুরস্কের সাথে আমরা ছাড়াও অন্যান্য দেশের সম্পর্ক ভালোই আছে। আমি একটা অন্য প্রসঙ্গে যদি যাই, বিশেষ করে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। তো আমাদের যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখনো আসলে বিদেশের কোনো সফরে তিনি এখনো যাননি। প্রথমে আমরা শুনেছিলাম যে চীন সফর তার প্রথম সফর হতে পারে, এখন আমরা শুনছি যে সেটি হতে পারে হয়তো মালয়েশিয়া। তো এই বিষয়ে এখনো আসলে নির্ভরযোগ্য তথ্য আমাদের কাছে নেই। তারপরে যদি জানতে চাই, একটু প্রথম সফর যদি সেটি হয় মালয়েশিয়া, সেক্ষেত্রে আসলে বাংলাদেশের মূল ফোকাস আসলে কোন দিকে থাকবে বলে আপনার ধারণা? ধন্যবাদ আপনাকে। আহ, নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে বলে সরকারকে বিদেশ সফর করতেই হবে, এই এই যুক্তির চাইতে আমি বলবো যে আমাদের প্রয়োজনে যেখানে সফর করা বা যখন সফর করা দরকার তখনই সেটা হওয়াই বোধহয় বাঞ্ছনীয় হবে। এই দিক থেকে মালয়েশিয়া, আমার মনে আছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও কিন্তু মালয়েশিয়ার সাথে আমাদের সম্পর্কটা নিয়ে বেশ নাড়াচাড়া হয়েছিল। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেছিলেন, আমাদের তৎকালীন প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফর করেছেন। মালয়েশিয়ার সাথে অনেকগুলো ক্ষেত্র চিহ্নিত করা হয়েছিল, যে চিহ্নিত জায়গাগুলো নিয়ে দুই দেশ কাজ করবে বলে প্রতিশ্রুত ছিল। এবং এখন যদি আমি এখন শুনছি যে আমাদের প্রধানমন্ত্রী যাবেন সেখানে, তিনি যদি যান তাহলে আমার ধারণা যে জায়গাগুলো নিয়ে ইতিমধ্যেই চিহ্নিত হয়ে আছে সেই জায়গাগুলোতে গতি আনবার জন্য তার সফরটা কাজে লাগতে পারে। আর আমার কাছে আমি যে জায়গাটায় বেশি মনোযোগী এখন হব, মালয়েশিয়া কিন্তু আপনার চিপস, সেমিকন্ডাক্টরস এগুলো কিন্তু তাদের এখন বিরাট প্রযুক্তি, তারা দক্ষতা অর্জন করেছে। মালয়েশিয়ার নাম শুনলেই বাংলাদেশ আমরা মনে করি মানব সম্পদ রপ্তানি। আমার মানব সম্পদ সেটা আমাদের জন্য প্রয়োজনীয়, আমরা সেই সুযোগ কাজে লাগাবো। কিন্তু আমার ভবিষ্যৎ প্রেক্ষাপট থেকে আমি মনে করি প্রযুক্তির যোগাযোগটা, শিক্ষার যোগাযোগটা মালয়েশিয়ার সাথে যদি আমরা আরেকটু শক্তিশালী করতে পারি, তাহলে বাংলাদেশের এই আমরা যে সক্ষমতাটাকে বহুমুখীকরণের যে কথাটা বলি সাধারণত বাংলাদেশে, মালয়েশিয়া সেক্ষেত্রে একটা, আমি বলবো যে খুব শক্তিশালী ইতিবাচক সহায়তা আমাদের দিতে পারে। এবং সেই কাজটা যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আগামী সফরের মধ্যে দিয়ে অর্জিত হয়, তাহলে আমি এটাকে একটা সার্থক সফর বলেই মেনে নেব। আমি একটা শেষ বিষয় আপনার কাছে একটু জানতে চাবো। বিশেষ করে আমাদের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন, এবং তিনি আবার পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও আছেন, এবং তিনি বলছেন যে একই সাথে দুটো দায়িত্ব পালন করার নজির আগেও আছে, এবং সেক্ষেত্রে তার জন্য এটা খুব বেশি কঠিন কিছু না। তো আপনি আসলে ওভারঅল আমাদের এখন পর্যন্ত পররাষ্ট্র নীতি, আমাদের পররাষ্ট্র আহ, দিক থেকে আমাদের সাফল্য বা চ্যালেঞ্জ গুলো কি দেখছেন, এবং আমরা কি সঠিক পথে আছি কিনা আপনার মনে হয়? আর পথ হিসাবে সঠিক পথেই আছি বলে এখনো মনে হচ্ছে। তার কারণ হচ্ছে যে আমরা এখনো একটা
সকল আমাদের সাথে যাদের সম্পর্ক বা গুরুত্বপূর্ণ আমাদের অংশীদার যারা আছে তাদের সাথে আমরা ভারসাম্যটা বজায় রেখে চলবার জন্য চেষ্টা করছি। তো সেই দিক থেকে পথটা এখনো পর্যন্ত সঠিক আছে। এখানে যদি আমি আসি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনটা, এক্ষেত্রে এটা আমাদের পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত একটা বিরাট অর্জন আমি বলবো। বাংলাদেশের জন্য একটা অর্জন, তার কারণ তিনি বাংলাদেশের প্রতিনিধি হিসাবেই জাতিসংঘে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। তো এটা বাংলাদেশ এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথ আমি বলবো যে কৃতিত্ব এবং যৌথ একটা সুনাম, আমরা সেটার অংশীদার। আর এখন এক্ষেত্রে তিনি তার এই অবস্থানটা আমাদের জন্য নানাভাবে কাজে লাগতে পারে, যেহেতু একটা গ্লোবাল প্রোফাইলে তিনি থাকবেন। তিনি আমাদের খুব অল্প সময়ের মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের উন্নয়নশীল দেশের কাতারে যাবার যে টাইমলাইন ছিল সেটাকে 3 বছর পেছাবার জন্য একটা প্রস্তাব আসবে। তিনি সেটাকে এটা যাতে ভালোভাবে পাশ হয় সেই জন্য সহায়তা করতে পারেন। রোহিঙ্গা বিষয়ে তিনি আগেও হাই রিপ্রেজেন্টেটিভ ছিলেন, এটা যাতে সমাধানের জন্য আরো বেশি সক্রিয়ভাবে আমরা আন্তর্জাতিক সমর্থন পাই সে কাজটা তিনি করতে পারবেন। বাংলাদেশের অর্থনীতিটা ব্যাপকভাবে বিবর্তিত হচ্ছে এবং সেই ক্ষেত্রে আন্তর্জাতিক সমর্থন আদায়ের জন্য তিনি অন্তত চেষ্টা করতে পারেন। এবং সবচেয়ে বড় জিনিস যেটা, বাংলাদেশ একটা গণতান্ত্রিক বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই গণতান্ত্রিক বিবর্তনটাকে শক্তিশালী করবার জন্য, টেকসই করবার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনটা খুব জরুরি এবং সেই ক্ষেত্রে তিনি আমার ধারণা জাতিসংঘে তার এই পদ এবং তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দুক্ষেত্রেই ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন বলে আমি আশা করি। আমরা সেই আশাবাদ ব্যক্ত করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে এবং আপনার সকলকে আমি শুভেচ্ছা জানাই।